আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতোই আজকেও একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই বিষয় নিয়ে আলোচনাও করব বটে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কিংবা প্রেসিডেন্ট হলো আমেরিকার প্রেসিডেন্ট। এখন কিভাবে এই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় সেটা নিয়ে জনমানুষের মধ্যে বিশাল একটা কৌতূহল তো রয়েই গেছে। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে আমি মোটামুটি বিশ্ববিদ্যালয়ে এই আমার কোর্সের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যতগুলো বই পড়ার সুযোগ হয়েছে এবং পরবর্তীতে শিক্ষকতা জীবনে এসেও যত বই পড়েছি, আর্টিকেল, পত্রিকায় লেখা থেকে যাই পড়েছি, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মোটামুটি শুরুর দিকে লেখার একটা কথা খুবই কমন: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন খুবই জটিল প্রক্রিয়ার। সত্যিকার অর্থেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন বেশ জটিল ধরনের। আজকে আমরা সেই জটিল ধরনের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। আপনারা জানেন সামনের মাসের অর্থাৎ নভেম্বরের 3 তারিখে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মানে আর বেশি দিন সময় নেই। এখন এই প্রেসিডেন্ট নির্বাচনে কে দাঁড়িয়েছে বা কততম প্রেসিডেন্ট, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আপনাদের সাথে আলোচনা হবে। তো প্রথমেই একটা প্রশ্ন ছুড়ে দিই আপনাদেরকে। আপনারা বলবেন যে এইবার যিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি কততম প্রেসিডেন্ট হবেন? আমার মনে হয় আপনারা একটু কনফিউজড হয়ে গেছেন যে 45তম হবে না 46তম হবে। যদি ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পদপ্রার্থী, তিনি যদি আবারও নির্বাচিত হয়ে যান তাহলে তিনি আমেরিকার 45তম প্রেসিডেন্ট হিসেবেই থাকবেন। কিন্তু জো বাইডেন, যিনি ডেমোক্রেটিক পার্টি থেকে দাঁড়িয়েছেন, তিনি যদি নির্বাচিত হয়ে যান সেক্ষেত্রে এই সংখ্যাটা হয়ে যাবে 46তম। এখানে ব্যক্তিকে কাউন্ট করা হয় তম নির্ধারণ করার ক্ষেত্রে। যাই হোক, এটা একটা প্রশ্ন। এভাবে প্রশ্নের আমি আপনাদের কাছে অনেক প্রশ্ন ছুড়ে দিব। যেহেতু সরাসরি ইন্টারাকশন আপনাদের সাথে হবে না, সেক্ষেত্রে আমি আপনাদের হয়েই উত্তর দিয়ে দিব। এইভাবে একটা কনভারসেশনের মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিসিএস পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং অন্যান্য চাকুরির পরীক্ষায় যে প্রশ্ন আসে সেই বিষয়গুলো এই গল্পের আলোচনার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা দেরি না করে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা শুরু করব। তবে তারও আগে আরেকটা বিষয় বলে রাখতে চাই। আপনাদের কাছে মনে হতে পারে আজকের আলোচনার বিষয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, কিন্তু আমি এখানে মানচিত্র অঙ্কন করেছি কেন? এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মানচিত্র, আমরা ইংলিশে যেটাকে বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো তার সাথে এই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সম্পর্ক কী? আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টা তো মুখে মুখে বললেই হয়, তাই না? কিন্তু আমি এটা কেন করেছি? এটা আসলে আমেরিকার নির্বাচনী ব্যবস্থাকে বোঝার জন্য এই মানচিত্রটা বিশেষভাবে প্রয়োজন বলেই ঠিক আমি এখানে মানচিত্রর উপস্থাপনা করেছি। যাই হোক, কথা বেশি বলবো না, মূল আলোচনায় চলে যাই। এখন আমি আপনাদের কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনা শুরু করব। প্রথমেই বলি আপনাদের, আমেরিকার প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয়? আপনারা বলবেন কি ইলেকটোরাল কলেজের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটু লেখার চেষ্টা করি। ইলেকটোরাল কলেজ। এখন ইলেকটোরাল কলেজ কি? ইলেকটোরাল কলেজ হলো ঠিক কতগুলো মানুষের সমষ্টি বা কর্মকর্তার সমষ্টি। এখন এই কতগুলো, এটা তো আসলে কতগুলো শব্দ দিয়ে আসলে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে না। আসলে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করতে হলে ইলেকটোরাল কলেজের সংখ্যা আসলে ফিক্সড হতে হবে। সেই কতজন সমান কত? সেই কতজন সমান হলো 538 জন। সংখ্যাটা 538 কেন হলো? এই সংখ্যাটা অন্য কোনো সংখ্যা কেন হলো না? তাহলে আমরা এই যে 538 কেন হলো সেটা জানার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমেরিকার যে আইন বিভাগ রয়েছে সেই আইন বিভাগের কাছে যেতে হবে, সাথে সাথে এই মানচিত্রের কাছে আমাদের ফিরে যেতে হবে। তাহলে আইন বিভাগ এবং মানচিত্রের মাধ্যমে আমরা এই 538 সংখ্যাটা কেন আসলো সেই বিষয়টা কিন্তু বিশ্লেষণ করতে পারবো। তো আমরা জানি যে আমেরিকার যে আইন বিভাগ রয়েছে
সোজা কথা যদি বলি পার্লামেন্ট, আমেরিকার আইন বিভাগের নাম হলো কংগ্রেস। কংগ্রেস কয় কক্ষ বিশিষ্ট? 2 কক্ষ বিশিষ্ট। তো নিম্নকক্ষের নাম কি? হাউস অব দ্য রিপ্রেজেন্টেটিভস কিংবা প্রতিনিধি সভা। এবং উচ্চ কক্ষের নাম কি? উচ্চ কক্ষের নাম হলো সিনেট। আমি কিন্তু এই গল্পে গল্পে অনেকগুলো প্রশ্নের অবতারণা করলাম এবং সেগুলোর উত্তরও কিন্তু দিয়ে ফেললাম। এগুলো মনে রাখতে হবে আপনাদের। তো তাহলে এই যে বললাম যে আমেরিকার নিম্নকক্ষের নাম হলো হাউস অব দ্য রিপ্রেজেন্টেটিভ, যার সদস্য সংখ্যা কত? যার সদস্য সংখ্যা হলো 438। আমি কিন্তু এই 538 কীভাবে হয় সেটি দেখানোর চেষ্টা করব। এখন এই 438 এরপরে যে উচ্চ কক্ষ রয়েছে সিনেট, তার সদস্য সংখ্যা কত? তার সদস্য সংখ্যা হলো 100। এখন এই 100 এবং 438 কেন নেওয়া হয়েছে আইনসভায়? মূলত আমেরিকার যে এইখানে আপনারা 50টি অঙ্গরাজ্য দেখতে পাচ্ছেন, এই 50টি অঙ্গরাজ্যের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার উপর ভিত্তি করে এই আমেরিকাতে এই নিম্নকক্ষের আইনসভার যে নিম্নকক্ষ তার এই সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সাথে সাথে আমরা যদি এটা বুঝতে পারলাম তাহলে 100টা কীভাবে হলো? এই 100টা হলো ঠিক এইভাবে যে আমেরিকা যে 50টি অঙ্গরাজ্য রয়েছে সেই 50টি অঙ্গরাজ্যের প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে দুজন সিনেটর নির্বাচন করা হয়। তো যেহেতু 50টি অঙ্গরাজ্য রয়েছে তাহলে সিনেটর 50 দুগুণে 100 হবে, ঠিক সেই জন্য সিনেট সদস্য 100 জন। আপনারা লক্ষ্য করে দেখেন 435 এবং 100 কত আসে? এটা আসে 535। 538 কী হয়েছে? 538 হয়নি। তাহলে আমি আর বাকি 3টা কোথা থেকে পাবো? আপনারা জানেন আমেরিকার রাজধানী, অর্থাৎ আমেরিকাতে একটা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত রাষ্ট্র। তো সেখানে এই যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের বা এই আমেরিকার যে রাষ্ট্র সেই রাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি। আপনারা এখানে আমি সংক্ষেপে খুব লিখে ডিসি, একদমই মূলত ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডের যে সীমানা তার কাছাকাছি একটা জায়গা, সেটা হলো ওয়াশিংটন ডিসি, সেটা হলো আমেরিকার রাজধানী। এই ওয়াশিংটন ডিসির মোটামুটি প্রেসিডেন্ট ইলেকশনের সময় 3 জন ইলেকট্রাল কলেজের সদস্য সেখান থেকে নেওয়া হয়। তাহলে আমরা দেখছি যে মোট কত আসলো? 538। আরেকটু বলি যে এই সংখ্যাটা মূলত এই আইনসভার সাথে সমান করে রাখা হয় 435 আর 100, আর ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া রাজধানী থেকে 3 জনকে নেওয়া হয়। এভাবে 538 জন কী করা হয়? এই ইলেকট্রাল কলেজের সদস্য নেওয়া হয়। এখন আমরা তাহলে এই 538 জনের কাজ কি? শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার পরে, অর্থাৎ চূড়ান্তভাবে ভোট দেওয়ার পরে এদের কাজ কিন্তু শেষ। আমাদের দেশের মতো এমপি বা এমপিদের মতো কিন্তু সংসদে গিয়ে কাজ করে তা নয়। এই ইলেকট্রাল কলেজের কাজ শুধু প্রেসিডেন্টকে নির্বাচিত করা, এরপরে তাদের আর কোনো কাজ নাই। কিন্তু তাদের সংখ্যাটা হাউস অব দ্য রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটের সংখ্যার সমানুপাতিক করে নেওয়া হয়, সাথে +3 করা হয় ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার জন্য। এই হলো মোটামুটি কি এই 538-এর ইতিহাস। এখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে গেলে এই 538-এর মধ্যে কতটি ইলেকট্রাল কলেজ পেতে হয়? 270, অর্থাৎ অর্ধেক +1। এখন এই 270 কী হয়ে গেল? এই 270 জন একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী যদি পেয়ে যান তাহলে তো উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। কিন্তু ব্যাপারটা যদি এমন ঘটে যে কোনো প্রার্থী 270টি আসন পেল না, সেই ক্ষেত্রে কি অবস্থার সৃষ্টি হবে? সেই ক্ষেত্রে আমেরিকার যে যুক্তরাষ্ট্রীয় সংবিধান সেখানে সমাধান রয়েছে। সেই সমাধানটা ঠিক এই রকম যে যখন কেউ প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য 270টি ইলেকট্রাল কলেজ পাবে না, সেই ক্ষেত্রে আইনসভা, আমেরিকার যে আইনসভার নিম্নকক্ষ হাউস অব দ্য রিপ্রেজেন্টেটিভস, যার সদস্য সংখ্যা 435, তারাই ভোটের মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট নির্ধারণ করবেন। আপনারা জানেন আমেরিকার প্রেসিডেন্টের যিনি ভাইস প্রেসিডেন্ট থাকেন তাকে বলা হয় রানিং মেট। এই প্রেসিডেন্ট নির্বাচনের সাথে সাথে ভাইস প্রেসিডেন্টের নির্বাচনটাও হয়ে যায় এবং ভাইস প্রেসিডেন্ট তখন কে নির্ধারণ করবেন? আমেরিকার যে আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ সিনেট, সেই সিনেট কিন্তু কী করবে? এই ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করবে। এভাবেই মোটামুটি কি হয়? আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে থাকে।
সাথে আরও কিছু তারিখ সংক্রান্ত তথ্য উপাত্ত দিই। যেমন প্রতি বছর নভেম্বরের প্রথম মঙ্গলবার কি হয়ে থাকে, এই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এরপরে ডিসেম্বরের দ্বিতীয় বুধবার কি হয়, এই যে ইলেকট্রাল কলেজের 538 জন সদস্য তারা ওয়াশিংটন ডিসিতে এসে কি করেন, এই প্রেসিডেন্টকে নির্বাচনের জন্য সরাসরি ভোট দিয়ে থাকেন। এবং পরের বছর 6 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে আইনসভা যে রয়েছে উচ্চকক্ষের সিনেটের প্রেসিডেন্টের উপস্থিতির উপর উপস্থিতির সাপেক্ষে সেখানে ভোট গণনা করা হয় এবং সেই ভোট গণনায় আমরা মোটামুটি জানতে পারি যে আমেরিকার কোন পদপ্রার্থী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং সর্বশেষ 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট দায়িত্বভার গ্রহণ করেন। এই মোটা দাগে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাস। এই পর্যন্ত যারা শুনেছেন আশা করি তাদের কাছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারটা ক্লিয়ার হওয়ার কথা। এরপরে আরও কিছু জটিল প্রক্রিয়া আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আলোচনা শুনেই আপনারা অনেক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন পাবেন, কিন্তু এরপরে যদি আর কেউ মাথায় নিতে না পারেন তাহলে আর শোনা দরকার নাই। আর যদি কেউ চান যে আরও শুনবো, এই কমপ্লেক্সিটি জায়গাগুলো ক্লিয়ার করতে চায়, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওতে থাকতে পারেন। তো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের এই যে মোটামুটি মাঝখান থেকে একদম শেষের অংশটুকু আমি বলে ফেললাম, কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য যে নমিনেশন পাওয়া বা মনোনয়ন পাওয়াটা অত্যন্ত জটিল প্রকৃতির। সেই জটিল প্রকৃতি নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। তো আমেরিকার এই যে জটিল প্রকৃতি, অর্থাৎ একদমই প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়ার জন্য দুটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সেটা কি, প্রাইমারি আর একটা হলো ককাস। এই প্রাইমারি এবং ককাসটা কি, খুব সহজ। প্রাইমারি এবং ককাস হলো আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য নমিনেশন পাওয়ার যে প্রাথমিক বাছাই প্রক্রিয়া, সেটাকে বলা হয় প্রাইমারি এবং ককাস। এখন এই প্রাইমারি এবং ককাসের কাজ কি? এই প্রাইমারি এবং ককাস মূলত কি নির্ধারণ করে? প্রতিনিধি তৈরি করে, প্রতিনিধি। অর্থাৎ এই প্রাইমারি এবং ককাসের মাধ্যমে প্রতিনিধি সিলেক্ট করা হয় বা নির্বাচিত করা হয়। এবং সেই প্রতিনিধিরা কী করে? সেই প্রতিনিধিরা প্রত্যেকটা রাজনৈতিক দলের, বিশেষ করে ডেমোক্রেটিক এবং রিপাবলিকানের যে জাতীয় কনভেনশন হয়, সেই জাতীয় কনভেনশনে তারা এই ডেলিগেটস বা প্রতিনিধিরা ভোট দিয়ে কে কোন দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন সেটা নির্ধারণ করে থাকে। আমি এটা ধারাবাহিকভাবে বলবো। তো প্রথমেই তাহলে প্রাইমারি এবং ককাসের কাজ হলো প্রতিনিধি নির্বাচন করা, যারা প্রেসিডেন্ট পদপ্রার্থীদের চূড়ান্ত মনোনয়নটা দিবে। তো প্রাইমারিতে কিভাবে প্রতিনিধি নির্ধারণ করা হয়? প্রাইমারিতে 3 ভাবে প্রতিনিধি নির্ধারণ করা হয়। একটা হলো কি, ক্লোজ প্রাইমারি ইলেকশন। এই ক্লোজ প্রাইমারি ইলেকশনটা কি? ক্লোজ প্রাইমারি ইলেকশনটা হলো যে সাথে একটু বলে রাখি, 4 কোটি এবং 3 কোটি। আমরা জানি যে আমেরিকায় যে ডেমোক্রেটিক রাজনৈতিক দল রয়েছে তার রেজিস্টার্ড সদস্য হলো 4 কোটি এবং রিপাবলিকানের রেজিস্টার্ড সদস্য হলো 3 কোটি। এখন হলো এই প্রাইমারিতে ওপেন প্রাইমারি সিলেকশনের যেটা হয়, ক্লোজ প্রাইমারি সিলেকশনে যেটা হয় যে এই যে রেজিস্টার্ড 4 কোটি কিংবা 3 কোটি যে রাজনৈতিক দলের সদস্য রয়েছেন, তারা অঙ্গরাজ্যে, প্রত্যেকটা অঙ্গরাজ্যে কী করে? ভোট দিয়ে থাকে। ভোট দিয়ে তারা আসলে নির্ধারণ করে কে ডেলিগেটস হবে প্রেসিডেন্ট পদপ্রার্থী নমিনেশন দেওয়ার জন্য বা মনোনয়ন দেওয়ার জন্য। এটাকে বলা হয় কি, ক্লোজ প্রাইমারি সিলেকশন বা ইলেকশন। এখানে শুধুমাত্র যে রাজনৈতিক দলের রেজিস্টার্ড ডেলিগেটস আছে বা সদস্য আছে তারাই কিন্তু এখানে ভোট দিতে পারে। এখানে কিন্তু ডেমোক্রেটিক যারা সদস্য আছে, রেজিস্টার্ড সদস্য আছে, তারা শুধু ডেমোক্রেটিক ডেলিগেটস নির্ধারণের জন্য একদম মানে ভোট দিতে পারে ভোট কেন্দ্রে এসে। এই বিষয়গুলো অঙ্গরাজ্যগুলো নির্ধারণ করে থাকে। এটা গেল ক্লোজ প্রাইমারি সিলেকশন। এরপরে আসে ওপেন প্রাইমারি সিলেকশন। ওপেন প্রাইমারি সিলেকশন, ওপেন ফর অল, অর্থাৎ এখানে একজন আমজনতাও কিন্তু এই কোনো রাজনৈতিক দলের ডেলিগেট নির্ধারণের জন্য
ভোট দিয়ে থাকতে পারে ভোট কেন্দ্রে এসে। সাথে সাথে কোনো ডেমোক্রেটিক সদস্য রিপাবলিকানকে ভোট দিতে পারে, আবার রিপাবলিকান সদস্য ডেমোক্রেটিককে ভোট দিতে পারে। এই জন্যে এটাকে বলেছে ওপেন প্রাইমারি সিলেকশন। এরপরে আমরা আসি যে সেমি প্রাইমারি সিলেকশন। সেমি প্রাইমারি সিলেকশনে কি হয়, এখানে যে কোনো আমজনতাও কিন্তু এই ডেলিগেটস নির্ধারণের ক্ষেত্রে ভোট দিতে পারে। তবে হ্যাঁ, এখানে কিন্তু এই আমজনতা যে কোনো প্রার্থীকে ভোট দিতে পারে, সাথে সাথে রেজিস্টার্ড সদস্যরা কিন্তু তার রেজিস্টার্ড দলের জন্যই ভোট দিতে পারে। এখানে ডেমোক্রেটিক সদস্য ডেমোক্রেটিক ডেলিগেটকে ভোট দিবে এবং রিপাবলিকান সদস্য রিপাবলিকান ডেলিগেটকে ভোট দিতে পারবে। এখানে ক্রস করার কোনো সুযোগ নাই। এই তিনটা প্রক্রিয়ার মধ্যে কি হয়, এই প্রাইমারি সিলেকশনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। তাহলে আমরা প্রাইমারিটা বুঝলাম। এবার আসলে ককাস সিস্টেমটা কি? ককাস সিস্টেমটা ঠিক এইরকম যে এটা হলো প্রত্যেকটা অঙ্গরাজ্যের প্রত্যেকটা রাজনৈতিক দল যে প্রতিনিধি রেজিস্টার্ড প্রতিনিধিরা রয়েছেন বা সদস্য রয়েছেন, তারা কি করে, নিজেদের মধ্যে একটা সামাজিক সংগঠন কিংবা সমিতির মধ্য দিয়ে আলাপ আলোচনা করে। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে হয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করার মধ্য দিয়ে তারা কিন্তু এই প্রতিনিধি তৈরি করে থাকে। তো এইভাবে কী হয়, তারপরে ককাসটা সম্পূর্ণ রাজনৈতিক দলের ব্যাপার এবং তারা হলো দলবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে ডেলিগেটস নির্ধারণ করে থাকে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন হতে পারে, তাহলে এই প্রাইমারি এবং ককাস এটা কি আমেরিকার যে 50টি অঙ্গরাজ্য রয়েছে সবগুলোতেই হয়ে থাকে? এরকম একটা প্রশ্ন মনে হতে পারে আপনাদের। না, আমেরিকার যে 50টি অঙ্গরাজ্য রয়েছে, কোনো কোনো অঙ্গরাজ্যে কি হয়, এই প্রাইমারি প্রক্রিয়ায় প্রতিনিধি নির্ধারণ করা হয় এবং কোনো কোনো রাজ্যে এই ককাস প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিনিধি নির্ধারণ করা হয়। আবার কোনো কোনো রাজ্যে প্রাইমারি এবং ককাস দুই প্রক্রিয়ার মধ্য দিয়ে কি করা হয়, এই প্রতিনিধি নির্ধারণ করা হয়ে থাকে। এবং মজার ব্যাপার হলো যে এই যে মেইন, এখানে একটা আপনারা অঙ্গরাজ্য দেখছেন, তার নাম হলো মেইন। এই মেইন অঙ্গরাজ্যে মূলত এই প্রাইমারি দুঃখিত মেইন না, নিউ হ্যাম্পশায়ার যে রাজ্যটা আছে, সেই নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের মাধ্যমে আসলে প্রাইমারি নির্বাচন প্রক্রিয়াটা শুরু হয়ে থাকে। এবং আমরা দেখি যে এখানে ওয়াইও নামে একটা অঙ্গরাজ্য আছে। এই ওয়াইওতে ককাস প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, এই নির্বাচনী প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়াটা শুরু হয়। মূলত আমেরিকাতে জানুয়ারি থেকে জুন জুলাই পর্যন্ত এই প্রাইমারি এবং ককাসের নির্বাচনী প্রচারণা চলে থাকে। এর মধ্যে একটি শব্দ আপনাদেরকে বলে রাখতে চাই, সেটা হলো সুপার টুইসডে। সুপার টুইসডে ব্যাপারটা কি, অনেক সময় বিসিএস বা যে কোনো চাকরির পরীক্ষায়, আবার অনেক সময় লিখিত পরীক্ষায় কিংবা এমসিকিউ পরীক্ষাতেও আসতে পারে। সুপার টুইসডে কি আমেরিকান নির্বাচনে? মূলত এই সুপার টুইসডে হলো এমন একটা দিন এই জানুয়ারি থেকে জুন জুলাইয়ের মধ্যে, যেখানে একই সাথে আমেরিকার 50টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অঙ্গরাজ্যে এই দিনে একসাথে প্রাইমারি এবং ককাস নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে, যেটা প্রতিনিধি সিলেকশন করে থাকে। ঠিক এই একসাথে অনেকগুলো অঙ্গরাজ্যে প্রাইমারি এবং ককাস নির্বাচন হওয়ার কারণেই এটাকে সুপার টুইসডে বলে থাকে। তো তার মানে এই প্রক্রিয়ার মাধ্যমে কি হলো, তাহলে আমরা হলো এই ডেলিগেটস পেয়ে গেলাম। ডেলিগেটস আমরা জানি যে রিপাবলিকান পার্টির ডেলিগেটস প্রায় 2200 মতো থাকে, আর ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটস 4200 কিংবা 300 এরকম একটা পরিমাণের মতো থাকে। এখন তাহলে এই প্রাইমারি এবং ককাসের মাধ্যমে আমরা কি পেয়ে গেলাম? আমরা মূলত এই ডেলিগেটস পেয়ে গেলাম। এবার কি হবে, জাতীয় কনভেনশন বা ন্যাশনাল কনভেনশন বলি, আমি এখানে লিখি ন্যাশনাল কনভেনশন। এই জিনিসটা কি, ওই যে রেজিস্টার্ড সদস্যরা যে ডেলিগেটস নির্বাচন করেছে প্রাইমারি এবং ককাসের মাধ্যমে, তারা কি করবে, এই জানুয়ারি থেকে জুলাইয়ের দিকে কিংবা জুন জুলাইয়ের দিকে একটা ন্যাশনাল কনভেনশন বসে প্রত্যেকটা রাজনৈতিক দলের, বিশেষ করে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি। তারা কি করে, এই ডেলিগেটসটা ভোট দিয়ে চূড়ান্তভাবে রিপাবলিকান পদপ্রার্থী কী হবে সেটা জানিয়ে দেয় এবং ডেমোক্রেটিক পদপ্রার্থী কী হবে সেটা জানিয়ে দেয়। এবং এই
ন্যাশনাল কনভেনশনের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে যাচ্ছেন তিনি সেদিনকায় তার রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে চান তার নামটিও ঘোষণা করে। এর চেয়ে বড় যে ব্যাপার এই ন্যাশনাল কনভেনশনের সেটা হলো যে টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আরও যত সব মাধ্যম আছে সব মাধ্যমগুলোতে ব্যাপক আকারে প্রচারণা চালান আমেরিকান পদপ্রার্থী প্রেসিডেন্টরা। এতে করে মানুষের কাছে জনপ্রিয়তার বৃদ্ধি করার সুযোগ ঠিক সেই দিনেই তৈরি হয়। এই জন্যে ন্যাশনাল কনভেনশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তার মানে কি হলো, এই যে প্রাইমারি এবং ককাস মূলত কে নমিনেশন পাবে সেই প্রক্রিয়ার মাধ্যমে ন্যাশনাল কনভেনশন মাধ্যমে আমরা দেখতে পাই যে কে কে এই প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে যাচ্ছেন। তো যেমন বর্তমান সময়ে যে নির্বাচনটি অনুষ্ঠান যে প্রচার প্রচারণা চলছে সেটা যেমন জো বাইডেন ডেমোক্রেটিক পার্টি তাকে কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয়েছে। এরপরে কি হয়, এরপরে আমরা দেখতে পাই যে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির যে প্রেসিডেন্ট পদপ্রার্থী আছে তাদের মধ্যে তিনটা টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই টেলিভিশন বিতর্কে প্রত্যেক পদপ্রার্থী যেটা করেন নিজের পক্ষে নানান যুক্তি তর্ক উপস্থাপন করেন, তার সে কী করতে চায় প্রেসিডেন্ট হলে, কিংবা তার দল কী কী করতে চায় বা তারা বিগত সময়ে কী কী করেছে, তাদের যত সব দেশীয় এবং পররাষ্ট্র এবং অর্থনীতিগুলো উপস্থাপন করে পাবলিককে অ্যাট্রাক্ট করার জন্যে। এবং এইভাবে তর্ক বিতর্কের মাধ্যমে তারা নিজেদেরকে জনগণের কাছে বা ভোটারদের কাছে তুলে ধরার চেষ্টা করে। তিনটা বিতর্ক হয় এবং রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্টদের মধ্যেও একটা কিন্তু বিতর্ক অনুষ্ঠিত হয়ে থাকে এবং এরপরে চূড়ান্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই প্রক্রিয়াটা একদমই প্রথম দিকে আমি কিন্তু বলার চেষ্টা করেছি। একটা বিষয় আপনাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে যে এত আলোচনা করলাম কিন্তু ওই যে ইলেকট্রাল কলেজের মাধ্যমে যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয় সেই ইলেকট্রাল কলেজ নিয়ে আমি বিস্তারিত কেন বলছি না, এরকম আপনাদের কাছে মনে হতে পারে। সেই বিষয়টা একটু আলাদা করে বলার জন্যই মূলত আমি একদম শেষের দিকে এই টপিকটা রেখেছি। আমি প্রথমেই বললাম যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় মূলত ইলেকট্রাল কলেজের মাধ্যমে। ইলেকট্রাল কলেজ কি? ইলেকট্রাল কলেজ খুব সহজ কথা হলো কতগুলো মানুষের সমন্বয় বা সমষ্টি কিংবা কর্মকর্তা যারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে একটা নির্দিষ্ট দিনে ওয়াশিংটন ডিসিতে এসে আমেরিকার প্রেসিডেন্টকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করে থাকে। এখন এই ইলেকট্রাল কলেজের সদস্যদের কিভাবে মনোনয়ন দেওয়া হয়ে থাকে? ইলেকট্রাল কলেজের সদস্যরা মনে করেন যে ডেমোক্রেটিক পার্টির যে পদপ্রার্থী জো বাইডেন, এই যে এখানে কি আছে 50টা অঙ্গরাজ্যে 538টা ইলেকট্রাল কলেজ আছে, তার সদস্যদের সে তার পছন্দ মতো কিংবা তার দল পছন্দ এবং বিশ্বস্ততার সূত্রে এই বিভিন্ন রাজ্যে এই ইলেকট্রাল কলেজের সদস্যদের নিয়োগ দিয়ে থাকে। ওকে ফাইন, এই নিয়োগ দেওয়ার ফলে কি হয়? এই নিয়োগ দেওয়ার ফলে তারা কিন্তু বিশ্বস্ততা বজায় রেখে কিন্তু জয়ী হওয়ার পরে প্রেসিডেন্ট নির্বাচনে অর্থাৎ চূড়ান্তভাবে প্রেসিডেন্টকে কিন্তু নির্বাচিত করে থাকে। এখন কথা হলো যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই যে 538টা ইলেকট্রাল কলেজ, এখানে 435, 100 এবং 3, এইরকম কেন? অর্থাৎ আমেরিকা যে 50টা অঙ্গরাজ্য রয়েছে 50টা অঙ্গরাজ্যে কি সমান ইলেকট্রাল কলেজের সংখ্যা রয়েছে? না, এই ইলেকট্রাল কলেজের সংখ্যা এই যে 435টি নিম্নকক্ষের সদস্য হয় এরা কিন্তু জনসংখ্যার ভিত্তিতে। আমেরিকার আয়তনের সবচেয়ে বড় যে অঙ্গরাজ্য সেটা হলো আলাস্কা, সেটা হলো মূল ভূখণ্ড থেকে বেশ দূরে। আর জনসংখ্যায় সবচেয়ে বেশি যে অঙ্গরাজ্যটি বড় সেটা ক্যালিফোর্নিয়া। অর্থাৎ জনসংখ্যার প্রতিনিধিত্ব করার জন্যেই মূলত এই ইলেকট্রাল কলেজের সংখ্যা ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন ধরনের হয়েছে। তো ঠিক একই রকম আমি কয়েকটা অঙ্গরাজ্যে ইলেকট্রাল কলেজের সংখ্যাটা বলি। এই যে যেমন হলো এখানে কি আছে ক্যালিফোর্নিয়া, তার ইলেকট্রাল কলেজের সংখ্যা 55। তারপরে এই যে টেক্সাস, তার ইলেকট্রাল কলেজ 34। এই যে এখানে আছে ফ্লোরিডা, তার ইলেকট্রাল কলেজের সংখ্যা 29। এই যে এখানে নিউ ইয়র্ক, তার ইলেকট্রাল কলেজের সংখ্যা 29। তারপরে আমরা যদি এই যে ইলিনয়, তার ইলেকট্রাল কলেজের সংখ্যা 20।
কেন হয়েছে এখানে 55? কারণ এখানে যে পরিমাণ মানুষ সেই অনুপাতে এখানে 55 হতে হবে। আবার আমরা যদি লক্ষ্য করি এই যে মেইন যে অঙ্গরাজ্য তার কিন্তু কি, তার কিন্তু 3টা ইলেকট্রাল কলেজ। তবে ইলেকট্রাল কলেজ কমপক্ষে যত ছোটো স্টেটই হোক না কেন 3টা হয় লাগবে। কারণ আপনাদের মনে আছে যে ওই সিনেটররা নির্বাচিত হয় প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে 2জন করে, সেই অনুপাতে এই ইলেকট্রাল কলেজেও কমপক্ষে 2জন কিন্তু ইলেকট্রাল সদস্য প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে থাকবে এবং তার যে ন্যূনতম জনসংখ্যা তার জন্য একটা থাকবে। এই জন্যে অনেক অঙ্গরাজ্যে জনসংখ্যা কম হওয়া সত্ত্বেও সেখানে কমপক্ষে 3টা কিন্তু ইলেকট্রাল কলেজ আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ভিন্ন ভিন্ন রাজ্যে ইলেকট্রাল কলেজের সদস্য ভিন্ন ভিন্ন হওয়ার কারণ কি। এইবার আর একটা পয়েন্টে আসি। আমেরিকাতে একটা এই নির্বাচনে, প্রেসিডেন্ট নির্বাচনে একটা শব্দ খুবই জনপ্রিয়, সেটা পপুলার ভোট। পপুলার ভোট, অর্থাৎ পপুলার ভোটটা কি একটা উদাহরণের মাধ্যমে বোঝায়। এই যে ক্যালিফোর্নিয়া যে অঙ্গরাজ্য তার ইলেকট্রাল কলেজ কত? 55। তো এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে যে ভোট হবে সেই ভোটে যে প্রেসিডেন্ট পদপ্রার্থী সবচেয়ে বেশি সংখ্যক ভোট পাবে তার কি হবে? এই 55টি কি ইলেকট্রাল কলেজ তার হয়ে যাবে। ব্যাপারটা আরেকটু ভালো করে যদি বলার চেষ্টা করি, মনে করেন রিপাবলিকান পদপ্রার্থী সে এই ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা আমরা ধরলাম যে 100 জন। তো সেখানে ইলেকট্রাল রিপাবলিকান পদপ্রার্থী সে পেয়েছে 45 জনের ভোট, আর ডেমোক্রেটিক পদপ্রার্থী সে পেয়েছে 55 জনের ভোট। তো স্বাভাবিকভাবেই আমরা যদি সংখ্যা অনুপাতিক দৃষ্টিভঙ্গিতে ভাগ করি তাহলে ওইখানে আমরা রিপাবলিকানকে কিছু আসন দিলাম বা ইলেকট্রাল কলেজ দিলাম এবং ডেমোক্রেটিককে কিছু আসন বা ইলেকট্রাল কলেজ দিলাম। এই সিস্টেম হওয়ার কথা আমরা আমাদের স্বাভাবিক মস্তিষ্কে সেরকমভাবে, কিন্তু আমেরিকার ইলেকট্রাল কলেজের সংখ্যাটা সম্পূর্ণরূপে ভিন্ন এবং এটাকে বলা হয় পপুলার ভোট। একটা অঙ্গরাজ্যে যে সবচেয়ে বেশি ভোট পাবে সে মূলত পুরো কী করবে? পুরো এই অঙ্গরাজ্যের সব ইলেকট্রাল কলেজের ভোট পেয়ে যাবে। এই 50টি অঙ্গরাজ্যের মধ্যে শুধুমাত্র 2টি অঙ্গরাজ্যে এই ব্যবস্থা নেই। সেই 2টি অঙ্গরাজ্য কি? এই 2টি অঙ্গরাজ্যে পপুলার ভোট নেই। সেখানে মানে সংখ্যা অনুপাতিক হারে যে যত ভোট পাবে তার ঐকিক আকারে করে সে ততটা ওইখান থেকে ইলেকট্রাল কলেজ পাবে। একটা হলো এই নেব্রাস্কা এবং এই যে মেইন, এই 2টা অঙ্গরাজ্যে কি নাই? এই যে এই পপুলার ভোট সিস্টেম নাই, আর বাকি 48টা অঙ্গরাজ্যে এই পপুলার ভোট সিস্টেম রয়েছে। তাহলে আপনারা এই বিষয়টা বুঝতে পারলেন। এবার আমি আপনাদের আরেকটা জিনিস বোঝাবো, সুইং ভোট। সুইং ভোটটা কি? আমেরিকার মানুষ এত বেশি ব্যস্ত এবং কাজ পাগল, তারা আর আমেরিকায় এত বেশি ইলেকশন হয়, এত ইলেকশনে তারা পার্টিসিপেট করতে পারে না। আমেরিকার খুব কম সংখ্যক মানুষই আছে যারা কিন্তু এই নির্বাচনে ভোট দিয়ে থাকে। তো আমেরিকার কিছু কিছু স্টেট আছে যে যারা হলো যেখানে হলো আমি যদি এই পুরো আমেরিকার মানচিত্রকে 3টা কালারে বিভক্ত করি, একটা হলো রেড কালার, অর্থাৎ যে অঙ্গরাজ্যগুলোতে রিপাবলিকান ভোটারের সংখ্যা বেশি সেই অঙ্গরাজ্যগুলোকে বলা হয় রেড জোন বা রেড কালার। পলিটিক্যাল পার্টির এটা প্রভাব বা ভোটারদের একটা প্রভাব, এই জন্য রেড কালার দিয়ে সেটা আইডেন্টিফাই করা হয়। এবং আর একটা কালার কি? সেটা হলো ব্লু কালার। ব্লু কালার কী জন্যে দেওয়া? ব্লু কালার ঠিক এই কারণেই দেওয়া যে এই ব্লু কালার যুক্ত অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্রেটিক ভোটারদের সংখ্যা বেশি, ঠিক সেই কারণে এটাকে ব্লু কালার বলে। আর একটা কালার আছে, সেই কালার কি? সেটা ব্রিঞ্জাল বা বেগুনি কালার। এই বেগুনি কালার দিয়ে কী প্রকাশ করে? এই বেগুনি কালার দিয়ে মূলত আমেরিকার ওই অঙ্গরাজ্যগুলোকে প্রকাশ করে যে অঙ্গরাজ্যগুলোর ভোটাররা ঠিক ডেমোক্রেটিকও না আবার রিপাবলিকানও না, অর্থাৎ যে অঙ্গরাজ্যগুলোর ভোটাররা ঠিক দোদুল্যমান বা ভাসমান অবস্থায় থাকে, নির্বাচন শেষ হওয়ার ঠিক বা একদম আগ মুহূর্ত পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারে না বা সিদ্ধান্ত নেয় কাকে ভোট দিব, সেই স্টেটগুলোকে বেগুনি কালার দিয়ে কী করা হয়েছে? কালার দিয়ে অঙ্কন করা হয়েছে। তো এই যে বেগুনি কালার দিয়ে যে অঙ্গরাজ্যগুলোকে অঙ্কিত করা হয়েছে সেই স্টেটগুলোকে আমরা বলি সুইং স্টেট।
সুইং স্টেট কিংবা এটাকে আমরা বলি ব্যাটেল গ্রাউন্ড। যেমন এরকম অনেক, আমি যে ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, যে স্টেটগুলোতে আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি সেগুলোকে বলা হয় ব্যাটেল গ্রাউন্ড বা সুইং স্টেট। আমি একটু নামগুলো বলার চেষ্টা করি। নেভাডা, এদিকে অ্যারিজোনা, এদিকে আমরা ফ্লোরিডা, এদিকে কলোরাডো, আয়োয়া, তারপর উইসকনসিন, এরকম আরও কিছু, এদিকে আছে পেনসিলভেনিয়া, ওহাইও, এই যে এদিকে আসছে ভার্জিনিয়া, এই আবার এদিকে আছে উত্তর ক্যারোলিনা। এই রাজ্যগুলোতে দেখা যায় কি, মানে যারা ভোটার তারা না করে ডেমোক্রেটিক পার্টি, না করে আবার হলো রিপাবলিকান পার্টি, তাদের সমর্থনটা ঠিক টু দ্য পয়েন্টে কোনো পলিটিক্যাল পার্টির দিকে থাকে না। তারা আসলে ভাসমান, তারা যে কোনো দিকে যে কোনো সময় মুভ করতে পারে। মূলত আমেরিকার প্রেসিডেন্ট কে হবেন এই যে সুইং স্টেট বা ব্যাটেল গ্রাউন্ডগুলোই নির্ধারণ করে থাকে। ডোনাল্ড ট্রাম্প হবেন না জো বাইডেন হবেন। এই জন্যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, বিশেষ করে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পলিটিক্যাল যে পদপ্রার্থী, প্রেসিডেন্ট পদপ্রার্থী, তাদের দৃষ্টি কিন্তু এই ব্যাটেল গ্রাউন্ড কিংবা সুইং স্টেটগুলোর দিকে থাকে। কারণ এই স্টেটগুলোই কী করে, আলটিমেটলি এই প্রেসিডেন্ট বানিয়ে থাকে। কেননা এই যে রেড কালারের যে রাজ্যগুলোর কথা বলছি, যেমন এই যে আলাস্কা আছে এবং দক্ষিণাঞ্চলের কিছু রাজ্য আছে বা অঙ্গ আছে, তাদের এইখানে রিপাবলিকানদের ভোটের ঘাঁটি। আবার এই যে ব্লু কালারের যেগুলো বলছি, যেমন ক্যালিফোর্নিয়া, এদিকে আরও কিছু স্টেট আছে এবং উত্তরাঞ্চলে কিছু স্টেট আছে, সেখানে ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টির ঘাঁটি। অর্থাৎ ঐতিহাসিকভাবে দেখা যায় যে যে রাজ্যগুলোতে ডেমোক্রেটিকরা জিতছে তারা জিতেই যাচ্ছে, আবার যেখানে রিপাবলিকানরা জিতছে সেখানে রিপাবলিকানরা জিতেই যাচ্ছে। তো সেই স্টেটগুলোতে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা একটু প্রচারণা কম চালায়, বরং যেখানে সুইং স্টেট বা সুইং ভোটার রয়েছে, যারা ঠিক বুঝতে পারে না কাকে ভোট দেব, এই মানে প্রেসিডেন্টদের প্রচারণা তাদেরকে খুব বিশালভাবে প্রভাবিত করে, সেই ভোটারদের বলা হয় সুইং ভোটার এবং এই সুইং ভোটার কিংবা সুইং স্টেট বা ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোই প্রেসিডেন্ট নির্ধারণ করে থাকে কে হবেন। তো সব মিলিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনারা আমার ক্লাসটা বুঝতে পারবেন এবং সামনে নিশ্চয়ই ওয়ার্ল্ডের কোনো ক্রাইসিস বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার উপস্থিত হব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।